সুপ্রিয় দর্শক, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ শিরোনাম এবং সাম্প্রতিক বিষয় নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান আরএকে পেইন্টস নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। সরাসরি এই অনুষ্ঠানে আজকে দুজন অতিথি আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং তার পাশে আছেন নিউজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির। দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের প্রথম অনুযায়ী আমরা সংবাদ শিরোনাম জানার জন্য আমরা যাচ্ছি বাংলাদেশের বার্তা কক্ষে, যেখানে আছেন আমাদের সংবাদ পাঠক এম আলমগীর। আলমগীর, ধন্যবাদ ফিরোজ ভাই। দর্শক, আমার হাতে এসে পৌঁছা পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ৩৩ জেলায় তীব্র জ্বালানির সংকট, পাম্প মালিকদের ধর্মঘট চলছে। 111 আজ সেই দিন। তত্ত্বাবধায়ক বাতিলের রায় ৮ মাসেও দিতে পারেনি আপিল বিভাগ। সেনাবাহিনী সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্য অনভিপ্রেত ও উস্কানিমূলক আইএসপিআর। ইরানের সামরিক হামলা চালাতে প্রস্তুত ওবামা, আন্তর্জাতিক প্রসঙ্গে তার একটি খবর ছেপেছে। তত্ত্বাবধায়ক প্রশ্নে জাতীয় ঐক্যমত্যে ডক্টর কামাল, প্রধান উপদেষ্টা খুঁজতে সার্চ কমিটি চাই। দ্য নিউ নেশন তারা শিরোনাম করেছে হায়ার অ্যাডমিশন ফি, জগন্নাথ ইউনিভার্সিটি সিচুয়েশন মে এক্সপ্লয়েড। ক্রিকেট ডিপ্লোমেসি, Dhaka Islamabad eyes set to melt. Zubair's killing commended. JU tense, 3 BCO men expelled. মোটামুটি এই ছিল আমার হাতে ইতিমধ্যে এসে পৌঁছানো পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনাম। আর যদি অন্য কোনো পত্রিকা অনুষ্ঠান চলাকালীন সময় আমার হাতে এসে পৌঁছায়, আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফিরোজ ভাই, ধন্যবাদ। আলমগীর, দর্শক, আমরা আলোচনা যাচ্ছি। আপনার কাছে আসি। আপনি অনুষ্ঠানের আগেই বলছিলেন যে স্থায়ী কমিটি বৈঠক মাঝখান থেকে আপনি এসছেন, তো আমরা বৈঠকের কি ব্যাপার এটা আপনাদের নিজস্ব বিষয়, কিন্তু যেহেতু রাষ্ট্রপতির সাথে আজই সংলাপ আছে, এই প্রেক্ষাপটে হয়তো স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে। আসলে আপনাদের এটাকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কি এবং সংলাপে আপনাদের কি এজেন্ডা নিয়ে যাচ্ছেন? আমরা সবাই জানি যে নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়েই রাষ্ট্রপতির এই সংলাপ। একটু আপনাদের মন্তব্য জানান। ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই আজকের যে আলোচনা, আপনি জানেন যে গতকালই একটা গভীর রাত্রে আমাদের নেত্রী এবং আমাদের অনেক নেতৃবৃন্দ তারা চিটাগংকে ফিরেছেন। তারপরেই আজকে বসা হয়েছে মূলত এই কারণেই যে আগামীকাল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমাদের একটা আলোচনার কথা আছে। উনি আমন্ত্রণ জানিয়েছেন আমাদের। আমন্ত্রণটা যদিও নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে, কিন্তু আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনের পুনর্গঠন কেন? এটা কি শুধুই আনুষ্ঠানিকতা? আর যদি আনুষ্ঠানিকতা হবে তাহলে অন্যদের সঙ্গে আলোচনা করার তো কোনো প্রয়োজন হয় না, কারণ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী সুপারিশ করবেন, রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। এই আলোচনা আমরা মনে করি আর কি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন করা, এই চিন্তা থেকে আর কি। তো সেটা কিভাবে ভালো করে সম্ভব হতে পারে আর কি, কিন্তু আমরা বারবার যেটা বলে আসছি সেটা হলো যে নির্বাচন কমিশনই সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চয়তা দিতে পারে না। আরো কিছু বিষয় আছে যেগুলো তার চেয়েও জরুরি আর কি, যে কি ধরনের সরকারের অধীনে সে নির্বাচন হচ্ছে, কিংবা সেই সময় রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কেমন থাকছে না থাকছে ইত্যাদি অনেক কিছু বিষয়ই কিন্তু রেলিভেন্টের সঙ্গে আর কি। তো আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা নিশ্চয়ই চাই আমরা যে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, সবাই যাতে অংশগ্রহণ করে এমন একটা নির্বাচন হোক আর কি দেশে। এবং সেরকম একটা নির্বাচনের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করার বিষয়ে আলোচনা করা আমরা মনে করি যে এটাই হওয়া উচিত এবং জনগণেরও আকাঙ্ক্ষা সেটাই আর কি। মহামান্য রাষ্ট্রপতি নিজে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, উনিও জীবনে অনেক কিছুর জন্য আন্দোলন করেছেন, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন উনি করেছেন। কাজেই কেন করেছেন সেটাও তো ওনার জানাই আছে আর কি। কাজেই আমরা মনে করি যে এই গোটা বিষয়গুলি আলোচনা আসা দরকার, কিন্তু এক্স্যাক্টলি কি কি বিষয় নিয়ে আমাদের বক্তব্য হবে সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছিল আর কি। আচ্ছা, আপনাদের চেয়ারপারসন কি নিজে হ্যাঁ, উনি অংশগ্রহণ করছেন। নিজে কি সংলাপে যাবেন? এটাও সিদ্ধান্তের বিষয় আর কি, এটা সিদ্ধান্ত হবে।
তার আগে তো আমাকে আপনাদের ইয়েতে চলে আসতে হলো আর কি। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা বেতার এবং টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখব, তারপরে আলোচনা যাব। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন, বিরোধী দলীয় নেত্রীর কথায় বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান। কাল রাষ্ট্রপতির সাথে সংলাপে যাচ্ছে বিএনপি, সুরঞ্জিত বললেন বিএনপির সিদ্ধান্ত ইতিবাচক, জাতীয় ঐক্যমতের আলামত। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেবার কথা এখনই ভাবছে না সরকার, জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সরকারের 3 বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো নেমে গেছে $9 বিলিয়ন নিচে, মুদ্রা বাজারে অস্থিরতা ও মূল্যস্ফীতির আশঙ্কা। বিবিসি বাংলা। চট্টগ্রামের জনসভায় বিডিআর বিদ্রোহ ও সেনাবাহিনী নিয়ে স্পর্শকাতর বক্তব্য রেখেছেন বিরোধী নেত্রী খালেদা জিয়া। বলেছেন, ক্ষমতায় এলে নতুন করে বিডিআর বিদ্রোহের তদন্ত ও বিচার করবেন। কতটা বাস্তবসম্মত এই ঘোষণা? এটা অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। সে ব্যাপারে আগেভাগেই কোনো কমিটমেন্ট করা, রাজনৈতিক ফায়দা নেওয়া এক জিনিস, আর বিরোধী দলের নেতা হিসাবে তার বক্তব্য সবাই সিরিয়াসলি নিবে। যারা ভুক্তভোগী তারা হয়তো তারা আশাই করবে। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট। ঢাকা সফররত ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেক বাংলাদেশের বিভিন্ন শহরের বস্তিতে চরম দুরবস্থার মধ্যে বেড়ে ওঠা প্রায় 30 লাখ শিশুর জীবনমান উন্নয়নের তাগিদ দিয়েছেন। দর্শক, আমরা আলোচনা যাচ্ছে একটা দর্শকের ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ রুবেল আহমেদ। জি, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আমি নজরুল ইসলাম খানকে আমি পেয়েছি আজকে অনেকদিন পরে ফোন করতে করতে। যাই হোক, আজকে বিরোধী দলের নেতা আপনার রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছেন, খুবই ভালো কথা। আর উনি যে শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাকে আমরা সমর্থ দেখি। আর 25 তারিখে যে সংসদ শুরু হচ্ছে, আমি আশা করবো বিরোধী দলের নেতা প্রথম দিনে যাবে। আর মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি বলে, আমার তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন অধীনে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর নুরুল কবির সাহেব, আপনাকে আর কি বলবো, আপনার তো ভাই অনেক একজন ভালো মানুষ। আপনি ভাই একটু প্রশ্ন করলে ভালো হয়। 25 তারিখে যেমন বিএনপি যায়। কোনো প্রশ্ন নেই নাকি ওনার? জি, আকাঙ্ক্ষা আছে। বলুন, কি নিয়ে আলাপ করবো? আপনি ওই যে সংলাপে যে যাচ্ছে, সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, এটা কি আওয়ামী লীগ ইচ্ছে করে করেছে বা এটা কাকতালীয় ভাবে হয়েছে কিনা আমি জানি না। তারিখটা হচ্ছে 11 জানুয়ারি। এই 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি মিলে এটা রচনা করেছিল। বিএনপির দায় হচ্ছে সেইখানে যে তারা তৎকালীন সময়, আজকে থেকে 5 বছর আগে যে নির্বাচন হবার কথা ছিল, সেই নির্বাচনটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করবার জন্য, অর্থাৎ তাদের শাসনকে প্রলম্বিত করবার একটা সুপ্ত আকাঙ্ক্ষা তাদের ছিল, এটা দেশের মানুষ বোঝে। সে কারণে যেই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত ছিল সেটা তারা করেননি। সেই প্রক্রিয়াটা তারা তত্ত্বাবধায়ক সরকার হওয়ার বহু আগে বিচারপতিদের বয়স বাড়ি ইত্যাদি একটা জটিলতা তৈরি করেছিলেন। সেই জটিলতার পথ ধরে আওয়ামী লীগ সেই সুযোগ নিয়ে একদিকে বিএনপির নজরুল ভাইরা ক্ষমতায় আরো 5 বছর নির্বাচন করে নিজেদের নিয়ন্ত্রণ করে টিকে থাকতে চাইবার জন্য এক ধরনের ব্যবস্থা চেয়েছিলেন, এবং আওয়ামী লীগ সেই ব্যবস্থাটা টের পেয়ে আবার সেটাকে আন্ডু করবার জন্য, সেটাকে বিপর্যস্ত করবার জন্য, তাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করবার জন্য আন্দোলনের এমন একটা পর্যায়ে গিয়েছিলেন যেখানে একটা ভীষণ ভীষণ সাংঘর্ষিক অবস্থায় পতিত হয়েছিল, যার ফাঁক ফোকর দিয়ে সেই সুযোগ নিয়েই একটা অবৈধ মিলিটারি ড্রিভেন একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসেছিল। সেই 11 জনের আগামীকাল আবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হবে পরবর্তী নির্বাচন নিয়ে। এইবারের পার্থক্য হচ্ছে যে চিত্রপটটা ঠিক উল্টে গেছে। এইবার আওয়ামী লীগ চেষ্টা করছে তাদের নিজেদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেইটা নিয়ন্ত্রণে রেখে একটা নির্বাচন রেখে তারা পরবর্তী আরো 5 বছরের জন্য থাকতে চান, এবং বিএনপি আবার সেইটা, তাদের যে অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারছেন যে
ক্ষমতায় যেতে হলে একটা নিরপেক্ষ নির্বাচন দরকার, সেটা দলীয় সরকারের অধীনে সম্ভব নয়। সুতরাং তারা সংলাপে যাচ্ছেন। আমাদের রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলা নিয়ম, কিন্তু প্রকৃত অর্থে মানুষের হৃদয়ের মধ্যে তিনি মহামান্য হয়ে উঠবেন কিনা নির্ভর করে তিনি আমাদের প্রধানমন্ত্রী তাকে যে এজেন্ডা দিয়েছেন সেই এজেন্ডা অনুযায়ী সে আগামীকাল আলোচনাটা ওই 3জন বা 5জন নির্বাচন কমিশনার নিযুক্ত করবার ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেন হৃদয়ের দিক থেকে এবং মননের দিক থেকে, নাকি আসলে তিনি নিজে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন সেই তত্ত্বাবধায়কের উপর পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি ওনারা সেই কথাই বলবেন। অর্থাৎ আওয়ামী লীগ এক সময় যে আন্দোলন করেছিল তারা মানেননি, আজকে তারা আন্দোলন করছেন সেই কথাই তারা এমন একজনের কাছে বলতে যাবেন যিনি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। তার নৈতিক অবস্থাটা দেখবার বিষয় এখানে, তিনি রাজনৈতিকভাবে নৈতিকভাবে কি অবস্থান গ্রহণ করেন। তিনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের প্রতীক হিসেবে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আচরণ করতে চান, তার দিক থেকে একটা ব্যাপার বোঝা খুব পরিষ্কার, জনগণের অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের 7 অনুচ্ছেদে লেখা আছে, সেই তাদের প্রধান অফিসিয়াল নেতা হিসাবে তিনি আচরণ করতে চান, তার দিক থেকে একটা ছোট্ট প্রেক্ষাপট মনে রাখলে সমস্যার সমাধান হবে। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা এসেছিল আমাদের এই শাসক শ্রেণীর ভেতরকার রাজনৈতিক সংস্কৃতি এখনো পর্যন্ত এমন জায়গায় অধঃপতিত রয়েছে, অর্থাৎ বিকশিত হয়নি যে তারা পরস্পরকে বিশ্বাস করে না, অর্থাৎ পরস্পরের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের যে রাজনৈতিক সাংস্কৃতিক মান অর্জন করতে হয় শাসক শ্রেণী হিসাবে তারা সেটা নজর বাইরেও পারেননি। জিল্লুর রহমান সাহেবের যে প্রাক্তন রাজনৈতিক দল তারাও পারেনি বলেই এই ধরনের সাংঘর্ষিক অবস্থায় জনগণকে পড়তে হয়। সেই অবস্থায় এক অগণতান্ত্রিক অসাংবিধানিক গণতান্ত্রিক অর্থে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ লড়াই করেছিল, আজকে তারা লড়াই করেছেন। এটা পুরো জাতির জন্য দুঃখজনক, কিন্তু এটা বাস্তবতা। এই বাস্তবতা যদি না হয়, আজকে থেকে 5 বছর আগে কি হয়েছিল এটা ইনস্টিটিউশনাল নলেজ এবং ঐতিহাসিক নলেজ এটা তাদের আছে, সেটা তিনি এড়াতে চান কিনা তার উপর নির্ভর করবে মহামান্যতা প্রকৃত অর্থে মানুষের মনে হবে কিনা। তার জন্য সুবিধার দিক কোনটা, তিনি যদি শুধুমাত্র গত 1 বছরের ইতিহাস মাথায় রাখেন, নিজেদের অভিজ্ঞতার কথা বাদ দিল, এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত ব্যাপারে যখন মামলা যায় কোর্টে, মামলায় যে অপারেটিভ পার্ট যেটা রায়ের, সে রায় পরিষ্কারভাবে সঠিকভাবে যথার্থ অর্থে কোর্ট বলেছে যে এই ব্যবস্থাটা অগণতান্ত্রিক, কারণ এটা নির্বাচিত নয়। কিন্তু এই বাস্তব অবস্থাকে কেন্দ্র করে 2-4 টার্ম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া দরকার। আওয়ামী লীগ রাষ্ট্রীয় সংবিধান সংশোধন করবার জন্য যে একটা সর্বদলীয় কমিটি করেছিল, সেখানে বিএনপির সদস্য ছিল, তারা যাননি সেটা আরেকটা অপরাধ, আমি মনে করি সেটা পরে আলোচনা করব। বাকি যারা ছিলেন তারা প্রত্যেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত সেই গত বছরের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। তারা যাদেরকে বিভিন্ন সমাজের নানান প্রফেশনাল লোকজনদেরকে যাদেরকে নিমন্ত্রণ করেছিলেন, তারা প্রত্যেকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছে। অর্থাৎ আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগের নেতারা বলেছে, ওই কমিটির সেখানে সব সিনিয়র আওয়ামী লীগ নেতারা ছিলেন, প্রধানমন্ত্রী নিজেও গেছিলেন। সেইখানে সমাজের তথাকথিত গণ্যমান্য নানান প্রফেশনাল ব্যক্তিবর্গ বলছিলেন, তারা বলেছেন, কোর্ট বলেছে, এবং অপোজিশন যে যারা এখন যারা আছে তারা সবাই চাইছে। অর্থাৎ এই সমাজের কনসেনসাস বলতে যা বোঝায়, একটা ঐক্যমত প্রতিষ্ঠিত আছে যে সংঘর্ষ এড়াবার জন্য এইটা একটা উত্তম ব্যবস্থা। মানেননি কে? 30 তারিখ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। অর্থাৎ এই বিষয়ে একমাত্র জায়গায় আটকে আছে প্রধানমন্ত্রী ভার্সাস দি এন্টায়ার নেশন। আলোচনাটা তাদের সঙ্গে এই বিষয়ে যদি করেন, না করলেও চলে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে করে এটা নিষ্পত্তি করতে পারেন। কিন্তু রাজনীতির মধ্যে যেগুলি সৌন্দর্যের ব্যাপার আছে, সিস্টেমের ব্যাপার আছে, হ্যাঁ, সেটা ওনারা করবেন, ওনার কথা বলবেন। তিনি, আমি আবার বলছি, তার জীবনের যে দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, সেইটাকে সম্বল করে তিনি যদি প্রেসিডেন্ট হিসাবে সত্যিকার অর্থে মানুষের হৃদয়ে মহামান্য হতে চান, থাকতে চান, তাহলে তাকে অ্যাক্ট করতে হবে। অ্যাক্ট করা কেউ বলতেই পারে টেকনিক্যালি এটা পারেন না, যে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুসারে তাকে কাজ করতে হয়। তাহলে প্রধানমন্ত্রীর অ্যাডভাইস অনুসারে যদি কাজ করতে হয়, তাহলে এই যে এই প্রধানমন্ত্রীর অ্যাডভাইস আজকে পর্যন্ত হচ্ছে, তিনি বারবার বলেছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার মানবেন না। তাহলে এই যে উনি যেদেরকে চা খাওয়াবেন ওনাদেরকে, এই চা খাওয়াটা আপনারা আমার রাষ্ট্রের পাশেই খাওয়াবেন, এইটাই একটা অপরাধ হবে। তিনি যদি প্রধানমন্ত্রীর বাইরে উঠে বাইরে দাঁড়াতে যদি না পারেন, তাহলে এই সংলাপের
কোনো অর্থ হয় না। আমি আশা করি এইটা রাজনৈতিক অবস্থাটা সামনে এনে তিনি দরকার হলে ক্লোজ মিটিং করে তার দলের প্রাক্তন দলের সভানেত্রীর সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধান করতে পারেন। না হলে কি হবে, আজকের থেকে যে 5 বছর আগে যে 11 জানুয়ারি হয়েছিল সেটা যে কারণে সৃষ্টি হয়েছিল সেরকম একটা পরিস্থিতির সামনে আবার পড়বে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি বিপর্যস্ত হবে। সবার আগে রাজনীতিক আবার জেলে যাবেন এবং জেলে যাওয়ার সময় কোন বিরোধী দলের নেতারা শুধু যায় না, সরকারি দলের নেতারাও যায়, এইটাও তারা দেখেছেন। সুতরাং তার কাছে এটা এমন কোন জটিল সমস্যা না যার কোন উদাহরণ নাই। উদাহরণ আছে শিক্ষা নেবার বিষয়, সেটা নিলে বাংলাদেশ অন্তত কিছুদিনের জন্য আবার শান্তিতে থাকতে পারে। আচ্ছা নজরুল, আসছে আপনার কাছে। দর্শক, আমরা আবার একটু বার্তা কক্ষে যাচ্ছি, আরো কিছু পত্রিকা এসছে, আমরা সেগুলোর শিরোনাম দেখার জন্য। আলমগীর। শিরোনাম করেছে ছাত্রলীগের সহিংসতার 3 বছর, 18 ছাত্র হত্যা, আহত 4,500, সংঘর্ষ 5 শতাধিক। এমনিভাবে আরো কিছু পরিসংখ্যান তারা দিয়েছে। মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান তার মন্তব্যটি এসছে রাষ্ট্রপতির নৈতিকতার পরীক্ষা। দৈনিক আমাদের দেশের শিরোনাম পড়ছি আমি এখন। বঙ্গবন্ধুর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন দিবস পালিত, বিএনপি নেত্রীর কথায় বিভ্রান্ত হবেন না শেখ হাসিনা। মেসির বিশ্বসেরার হ্যাট্রিক, আজ বিতর্কিত 1-11। জুবাইরের লাশ গ্রামের বাড়িতে দাফন, ছাত্র বিক্ষোভে উত্তাল জাবি, ছাত্রলীগের 3 খুনি বহিষ্কার। স্থায়ী কমিটির বৈঠক, তত্ত্বাবধায়কের দাবি জানাতে আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে বিএনপি। দৈনিক জায়জাদিন তারা শিরোনাম করেছে সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলুন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর, 3 ছাত্র আজীবন বহিষ্কার। আইএসপিআর এর একটি মন্তব্য দ্বারা চেপেছে সেনাবাহিনী সম্পর্কে খালেদার বক্তব্য উস্কানিমূলক। বিপিএল বিক্রি হল 6 বিভাগীয় দলের সত্ত্ব। জাবিতে সভা সমাবেশ নিষিদ্ধ, ছাত্র জোটের ধর্মঘটের ডাক। তা ইন্ডিপেন্ডেন্ট শিরোনাম করেছে ইন্ডিয়া টু সিক ট্রান্সশিপমেন্ট ইন পারপিচুইটি, PM lives for Tripura today. Return to JS to make your points, Hasina to Khaleda. Khaleda to lead BNP team in talks with President today. বাংলাদেশ প্রতিদিন তারা শিরোনাম করেছে ব্যবসায়ীরা ফিরে পাননি 1,232 কোটি টাকা। মতিউর রহমানের সেই ফর্মুলা, 2 নেত্রীকে সরে দাঁড়াতে হবে। অশুভ শক্তি আবারও তৎপর, লক্ষ্য ছিল প্রধান 2 দলকে হেয় করা। কুশীলবরা কে কোথায়, যেভাবে বঙ্গভবন ট্র্যাজেডি, তারপর তিনি কি ধরাছোঁয়ার বাইরেই থাকবেন। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আর আমার হাতে এসে পৌঁছা পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিলাম, প্রয়োজন হলে আবার আমরা এই শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। নতুন কোনো পত্রিকা ইতিমধ্যে হাতে এসে পৌঁছায়। ধন্যবাদ। দর্শক, আমরা একটা টেলিফোন নিয়ে আবার আলোচনায় যেতে চাই। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আমি আমি আক্তার হোসেন পাটোয়ারি চাঁদপুর থেকে বলছি। জি বলুন। জি, আমি জনগণের কাছে নজরুল সাহেব এবং শব্দ সাংবাদিক নুরুল সাহেব দুজনের কাছে 2টো প্রশ্ন করবো। আমি নজরুল সাহেব কাছে আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে কিছুদিন আগে আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যে গোলাম আজম খুব উদ্দেশ্যপূর্ণ ভাষায় বলতে যে জামাত ছাড়া বিএনপির কোনো গঠনতন্ত্র নেই। এই ব্যাপারে বিএনপির কোন প্রত্যুত্তর বা কোন প্রতিক্রিয়া পাই না। তাহলে আমরা কি বলতে পারি যে আজকে বিএনপি জামাতের বিপিন, যেহেতু গোলাম আজম এটা টিভিতে বলেছে, সবাই দেখেছি, আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক দেখেছি, কিন্তু বিএনপি এর কোন প্রতিক্রিয়া দেখিনি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর সাংবাদিক সাহেব নুরুল কবির সাহেবের কাছে আমার প্রশ্ন, অত্যন্ত সভ্য মানুষ, সুধী সমাজের একজন, প্রশ্ন করুন। আমাদের গত 2011 সালে যে সংসদ, সেই সংসদে সম্ভবত অধিবেশন হয়েছে 85টি, সেখানে বিরোধী দল উপস্থিত ছিল মাত্র 6 দিন। সেখানে আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া উপস্থিত ছিলেন 1 দিন। যেখানে এত বড় একটা বিরোধী দলের যদি এই হয় অবস্থা, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকার দিয়ে একটি নির্বাচন দেন এবং গণতন্ত্র আসুক, যে দলই ক্ষমতায় আসুক, আমাদের জনগণের কি হবে আর দেশের কি লাভ হবে? যে বিরোধী দল যদি 83 দিনের মধ্যে 6 দিন উপস্থিত থাকে এবং মাননীয় বিরোধী দলের নেত্রী 1 দিন উপস্থিত ছিলেন, এই হলো সংসদের অবস্থা। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি একে দেখুন। কিন্তু গোলাম আজম সাহেব এরকম কোন কথা বলেছেন, আমি টু বি ভেরি অনেস্ট, আমি যদি বলে থাকেন উনি, এটা তার বক্তব্য আর কি। কিন্তু
বিএনপি কখনোই মনে করে না আর কি এরকম কোন বক্তব্য জামাতের তো বক্তব্য থাকতে পারে যে তাদের মানে তার শক্তিশালী একটা বক্তব্য শরীর থাকতে তারা। পারে আর জি। কি, কিন্তু জামাত ছাড়া গত্যন্তর নাই, এটা তো ভাবার কিছু না। কারণ জামাত একসময় বিএনপি বিরোধিতাও করেছে এবং বিএনপি জামাতের বিরোধিতা সত্ত্বেও বিএনপি নির্বাচনে বিজয়ী হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় এসছে, এটা তো আছে দৃষ্টান্ত আর কি। কাজেই জামাতের এটা তাদের নিজস্ব বক্তব্য হতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল এবং খুবই জনপ্রিয় রাজনৈতিক দল। জামাত আমরা বলি আর কি যে আমরা একটা নির্বাচনী জোট তাদের সঙ্গে করেছিলাম এবং গত সরকারের সময় তারা আমাদের সরকারেরও অংশীদার হয়েছিলেন আর কি। কিন্তু তাদের জনসমর্থনের পরিমাণ বা তাদের সংসদ সদস্যের পরিমাণ এগুলো তো জানা আছে আমাদেরও, এবং গোলাম আজম সাহেবেরও জানা আছে যে বিএনপি ছেড়ে তারা যখন আলাদা নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সঙ্গে তাদের যে আন্দোলনের আতাত যেটা হয়েছিল তারপরে তারা তখন মাত্র 2টি আসন পেয়েছিলেন। কাজেই বিএনপিকে ছাড়া তাদের অস্তিত্বই বরঞ্চ হুমকির সম্মুখীন বা প্রশ্নের সম্মুখীন, তাদের ছাড়া বিএনপির অস্তিত্ব হুমকির সম্মুখীন না। আমার কাছে যে প্রশ্নটা প্রকল্প করেছেন অত্যন্ত ন্যায্য প্রশ্ন। আমার প্রথম কথা হচ্ছে যে আমি তার সঙ্গে একমত, তার উদ্বেগের সঙ্গে একমত। সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে, গত নির্বাচনী ম্যানিফেস্টোতে লেখা আছে তারা যদি নির্বাচনে আওয়ামী লীগের কাছে বা বিরোধী দল অবস্থান করে পরাজিত হয়ে তারা সংসদ বর্জন করবে না। আওয়ামী লীগ যেমন নির্বাচিত হয়ে তার নির্বাচনী ম্যানিফেস্টোর অসংখ্য প্রধান প্রধান ধারা ভুলে গেছে কিংবা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বা করতে চেষ্টাই করে নাই, তেমনি বিএনপি তার ছোট্ট যেটুকু প্রতিশ্রুতি ছিল যে বিরোধী দলকে কি হবে সেটা তার ভোটারদের সঙ্গে, জনগণের সঙ্গে আওয়ামী লীগের মতনই অন্য এলাকায় বিশ্বাসঘাতকতা করেছে। 1, 2 নৈতিক অপরাধ হচ্ছে বিএনপি যে তারা কায়দা করে 90টা দিন ওয়ার্কিং ডে শেষ হয়ে গেলে একবার করে কায়দা কানুন করে একবার ওখানে যায় এই মেম্বারশিপ রাখবার জন্য, এবং গত 3 বছর ধরে এই মেম্বারশিপ রেখে তারা যে সংসদ সদস্যদের বেতন, ভাতা, বিদেশ ট্রিপ, এগুলি সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো নিচ্ছে। এটা অত্যন্ত অনৈতিক। এই অনৈতিকতা 1991 সালের পর আওয়ামী লীগ প্রথম শুরু করেছিল, কথা সত্য। তারাও যখন পার্লামেন্ট বয়কট করত 90 দিন পর পর্যন্ত মেম্বারশিপ রাখত এবং এই বেতন ভাতা এগুলো ভোগ করত। আপনি লক্ষ্য করুন এই এক দল আরেক দলের বিরুদ্ধে পরস্পরকে অভিযোগ করতে পারে কতগুলো গ্রাউন্ডে, কিন্তু যতগুলো দুর্বলতার দিক আছে অর্থাৎ নেতিবাচক গুণ আছে এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে তাদের মিল আছে। এইটা হচ্ছে আমাদের জনগণের সবচেয়ে সংকটের দিক। যেমন ধরুন যে এমপি সাহেবদেরকে গাড়ি দিতে হবে, এই ব্যাপারে তাদের কোনদিন দ্বিমত হয়নি। এমপি সাহেবদের বেতন বাড়াইতে হবে, এই ব্যাপারে তাদের কোনদিন দ্বিমত হয় নাই। এমপি সাহেবরা বয়কট করেও এগুলি এই বেতন ভাতা নিবেন, এটা পরস্পরকে বিষোদ্গার করে না, যদি আরো 100 গ্রাউন্ডে তারা বিষোদ্গার করে, কারণ এখানে দুই পক্ষই করেছে। এই যে সুবিধাবাদী নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতি, এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলবার জন্য একটা অন্যতম প্রধান বাধা। কারণ আপনি চান আর না চান, রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক নেতৃত্বকেই এইটার নেতৃত্ব দিতে হয়, রাজনৈতিক দলকেই। সেই নেতৃত্বের মধ্যে যদি সামান্য সুবিধা থাকে, আপনাদের যদি এতই অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কিছু ন্যায্য কারণ আছে। আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ একদিক থেকে বলে তাদেরকে আহ্বান জানায় সংসদে যাওয়ার জন্য, আর সংসদে গেলে তাদের অশ্লীল ভাষায় সমস্ত আনপার্লামেন্টারি শব্দ, যেটা নিয়ম কানুন বিধি ব্যবস্থা লেখা আছে যেগুলো বলা যাবে না সেগুলি তারা বলে, সেগুলি বলে তারপর তারা রাগ করে চলে আসে। আপনি রাজনীতি করবার সময়, আপনাদের দুর্নীতির সঙ্গে জড়াবার সময়, তখন তো আপনাদের চামড়া অনেক মোটা থাকে। তাহলে এখন আর একটু মোটা চামড়া দেখিয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিরোধী দলে থাকলেও ওইখানে যাবেন, তো সেটা যান। আর যদি আপনি এটা পছন্দ না হয় পদত্যাগ করেন, অন্তত জনগণের টাকা পয়সা ওই কাজ না করে নিয়েন না। আমি মনে করি এই ভদ্রলোকের প্রশ্ন ন্যায্য, এবং আজকে আওয়ামী লীগ সেটার জন্য তাদের গালাগাল করছে, অথচ এই কাজটা আওয়ামী লীগ শুরু করেছিল। এই সুবিধাবাদী রাজনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ, অসততার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার জন্য শুধুমাত্র ওই যে ভদ্রলোক প্রশ্ন করলেন টিভির ভলিউম কমিয়ে, যে তার উদ্বেগ খুব ন্যায্য, কিন্তু আমি মনে করি তাদেরকে রাস্তায় নামতে হবে, নাগরিকদেরকে
সংঘবদ্ধ সক্রিয়তার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলগুলিকে বাধ্য করতে হবে যে তারা যাতে ডাবল স্ট্যান্ডার্ড করতে না পারে। তারা ক্ষমতায় গেলেই যে দেশের মালিক বনে যাবার যে একটা অগণতান্ত্রিক মানসিকতা তৈরি হয়, তারা মালিক না, তারা ভোটের আগে কান্নাকাটি করে মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে ভোট নেয়, গিয়ে তারপরে তারা এমন অবস্থা তৈরি করে যে সরকারি দল হোক বিরোধী দল হোক, যে জনগণকে কান্নাকাটির মধ্যে পড়তে হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনগণের সংঘবদ্ধ সক্রিয়তা এবং এইটুকু অত্যন্ত জরুরি। আচ্ছা, আমরা যেটা জানি এই রাষ্ট্রপতির সংলাপের পর যে অংশগ্রহণটা, এটা বিভিন্ন দিক থেকে স্বাগত জানানো হয়েছে। আজকে প্রধানমন্ত্রী নিজেও সংসদে যাওয়ার আহ্বান জানিয়েছে। আমরা যতটুকু জানি যে বিএনপির একটা প্রস্তুতি আছে যে এর পরবর্তী যে সংসদ, সেখানে অধিবেশন যে ডাকা হয়েছে সেখানে অংশ নেবে। এই বিষয়ে কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমার জানা নাই, কিন্তু পয়েন্ট যেটা সেটা হলো যে আমরা তো বরাবরই বলেছি যে আমরা সংসদে যেতে চাই, আমরা পারফর্ম করতে যেতে চাই আর কি। এটা যা শুধু উপস্থিত হওয়ার জন্য না আর কি। রুহুল কবির ভাইয়ের অনেক পয়েন্ট আছে, যুক্তিসঙ্গত কোনো সন্দেহ নেই। রাষ্ট্রপতির কাছে আজকে যে পয়েন্টগুলি বলবেন, সেই পয়েন্টগুলি তো আমরা যেটা মনে করি সেটা হলো নিশ্চয়ই সংসদে গেলে তারা যেসব কথা বলে আর কি, যেসব অশ্লীল ভাষা যেটা বলেছেন রুহুল কবির ভাই, এটা মানে এটা শুনে ওখানে বসে থাকা খুব দুষ্কর আর কি। অন্তত পার্লামেন্টারি কমিটির মিটিং এ এই ধরনের আলোচনা এই পর্যায়ে হয় না, সেজন্য ওখানে যাই আমরা। অন্যান্য বিষয়ে যে আলোচনা সেখানে যাই আমরা আর কি। এবং আমরা বলি আর কি যে পরিবেশ, মোটামুটি একটু পরিবেশও যদি হয় যেখানে জনগণের কথা বলা যাবে। আপনি খেয়াল করেন আর কি যে অন্যরা বক্তৃতা দিতেছে, দেখানো হইতেছে টিভিতে, বিরোধী দলের নেতা যখনই বক্তৃতা দিতে দাঁড়ান আপনার বিটিভিতে গান বাজানো শুরু হয়ে যায় আর কি। তো আপনার এই ধরনের আচরণ তো করা হয়েছে। এদিকে কিন্তু অন্যদিকে একটা কথাও আছে যে এই ধরনের যদি, যেহেতু সংসদের পুরো কার্যক্রমটা টিভিতে দেখানো হয়, সরকারি দল যদি এই ধরনের কার্যক্রম করে, এটা কিন্তু বরং সরকারি দলের কিন্তু আপনার দেখানো হলে না, আপনি যতক্ষণ তারা একা থাকে ততক্ষণ পুরোটা ঠিক মতো দেখানো হয়। বিরোধী দল গেলেই দেখানোর স্টাইল বদলে যায় আর কি। বাট এনিওয়ে সেটা কোনো পয়েন্ট না। আমি যেটা কবির ভাইয়ের সঙ্গে আমি এটাই করবো আর কি যে মানে এগুলেন মেনে নিয়েও কষ্ট, মানে মনে কষ্ট নিয়েও হয়তো অন্য এরকম সিদ্ধান্ত নিয়ে থেকে যাওয়া বা এরকম কিছু করার, এটা যাই হোক, এটা পার্টি ব্যাপারে সিদ্ধান্ত নেবে আর কি। সংসদ অধিবেশন সামনে, নিশ্চয়ই তার আগে আমাদের পার্লামেন্টে পার্টি বসবে এবং সিদ্ধান্ত নেবে আর কি। কিন্তু আপনার রাষ্ট্রপতির যে আহ্বান, সে আহ্বানের উনি তো দেশের সবচেয়ে প্রধান ব্যক্তি আর কি, তাই না? মানে ক্ষমতা যাই থাকুক আর কি, মর্যাদার দিক থেকে সবচেয়ে প্রধান ব্যক্তি। তার কাছে আমরা যে কথাবার্তা বলবো আর কি, এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আগেই বলেন আর কি যে অন্য বিষয় নিয়ে সংসদে আসতে হবে আর কি, তাহলে রাষ্ট্রপতির সঙ্গে কি আলোচনা করতে যাবো আমরা জানি না আর কি। মানে ব্যাপারটা হয়েছে যে উনি তো তাকে যখন দায়িত্ব একটা দিয়েছেন আর কি, সেই কাজটা সুষ্ঠুভাবে করার জন্য কি করা দরকার সেই সিদ্ধান্ত তো পরে নিতে পারেন। আগেই যদি বলে দেন আর কি, তাহলে তো আর আলোচনার সুযোগটা কমে যায় আর কি। আমরা মনে করি যেটা সেটা হলো যে রাজনীতির সংস্কৃতি আমাদের তো পরিবর্তন প্রয়োজন আছেই, এতে কোনো সন্দেহ নাই আর কি। কিন্তু সেই পরিবর্তনের একটা সময়ও তো লাগে আর কি। আপনার দীর্ঘদিন রাজনীতি অনুশীলনের সুযোগও তো আমরা পাই নাই। বারবার রাজনীতি আমাদের দেশে, গণতান্ত্রিক রাজনীতি ইন্টারাপ্টেড হয়েছে, ডিসরাপ্টেড হয়েছে। ইভেন আপনার এই যে 11ই জানুয়ারির ব্যাপারে যেটা নুরুল কবির সাহেব প্রথমেই বলেছেন আর কি, দেখেন 11 বা 11ই জানুয়ারির যে সরকার গঠিত হলো, আমরা বলি এটাকে অসাংবিধানিক সরকার আর কি। উনিও বলেছেন সেটা আর কি, কারণ সংবিধানের ধারা অনুযায়ী সেই সরকার গঠন হয় নাই। কিন্তু সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যাই নাই, কিন্তু অন্যান্য তো গেছেন। কিন্তু তাই বলে তো মাপ পান নাই, গ্রেপ্তার তো তারাও হয়েছেন, মামলা তো তাদের বিরুদ্ধে হয়েছে, এবং তারা সেটা মিথ্যা মামলা বলে সেগুলো সব বাতিল করে নিয়েছেন, খারিজ করে দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের যে মামলাগুলি সেগুলো বাতিল বা খারিজ হয় না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার। আর আপনার রাজনীতির সংস্কৃতি এটা তো গড়ে ওঠে আর কি, তাই না? এবং এটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কারো ভূমিকা থাকে। আমাদের দল ক্ষমতায় ছিল, সম্ভবত সেই সময় আমাদেরও ভূমিকা আরো ভালো হতে পারত। কিন্তু
যারা একটা স্বপ্ন দেখালেন নতুন কি দিন বদলের স্বপ্ন ইত্যাদি আর কি, এখন দিন বদলে রাত হলো তো আর চলে না আর কি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পরিস্থিতি এমন আর কি যে দিন বদলে ভালো দিন আসলো না, বরঞ্চ দিন বদলে এখন রাত হয়ে যাচ্ছে আর কি। এটা দুঃখজনক আর কি, আমরা এটা পরিবর্তন চাই। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি সালাম, ইসলাম, আমি রতন বলছি রাজশাহী থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আজকে ঐতিহাসিক সে জঘন্য দিন হলো আপনার 1/11। আজকে গতকালকে আমি পত্রিকায় দেখলাম যে 1/11 অন্যতম হোতা জেনারেল মাসুদকে 1 বছরের অস্ট্রেলিয়া হাই কমিশনের এক্সটেনশন দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন গ্রেপ্তার থেকে মুক্তি পেলেন, উনি তখন বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে বলেছিলেন যে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সমস্ত কার্যক্রমকে আমরা বৈধতা দিব। তারই কি আমরা যে ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছিল, তারই ফলশ্রুতিতে যেমন মাসুদকে যে এক্সটেনশন দিল, সেটা কি প্রতিমান হয় না? আমি এটাই আমার এই প্রশ্ন। আচ্ছা, প্রশ্নের উত্তর যে কেউ কাল বলেনি, এই তো প্রমাণ হয় এক্স্যাক্টলি ভাই। এক কথাগুলি যে ডাইকটমি বলে ইংরেজিতে, এই যেটা বাংলায় বলে যেটা যে ক্ষমতাসীন সরকার বিশেষ তার প্রধানমন্ত্রী কতগুলো স্ববিরোধী উক্তি বছর বছর পর করে চলেছেন। আমাদের একটা বেদনা বোধ করি, সেটা হচ্ছে যে ক্ষমতার বোধে কোন একটা, ওনারাও ক্ষমতা ছিলেন, এখন আরেক দল ক্ষমতা আছে, রাষ্ট্র থাকলে তো ক্ষমতাও থাকবে, মসনদ থাকবে, সেখানে যাবে। এটার কোন সমস্যা আছে কিনা আমি ঠিক জানি না। ক্ষমতায় গেলেই বোধ দেশের সমস্ত মানুষকে বোকা মনে হয়। পরিষ্কার ভাবে ওই যে ক্ষমতাটা গ্রহণ করছিল একটা সাংঘর্ষিক রাজনীতির পরিপ্রেক্ষিতে, সেই গলি পথ দিয়ে এরা ঢুকে চলে যাওয়ার কোন সন্দেহ নাই। তারপরে যে অন্যায় অবিচারগুলি অবৈধভাবে ক্ষমতা থেকে তারা যে করেছে, এই তৎকালীন সামরিক জান্তা এবং তার সিভিলিয়ান দোসররা, এই বিষয়ে প্রথম সংসদ হওয়ার পরে 2009 সালে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা, তার ক্ষমতাসীন জোটের অনেক সিনিয়র নেতা তাদের বিচার চেয়েছেন, তাদের বিচার হয় নাই। কেন বিচার হয়নি? আমাদের ধারণা, উনি শব্দটা সুন্দর বলছেন, প্রতীয়মান হয়, আমাদের কাছে প্রতীয়মান হয় যে তাদের সঙ্গে এই আওয়ামী লীগের বা তার জোটভুক্ত কারোর একটা যোগ সাজস ছিল। সেই যোগ সাজস ছিল বলেই তাদের শুধু বিচার হয় নাই নয়, ওই আবার দেখেন এটা যেন এই পুরো জনগোষ্ঠীর সঙ্গে একজন ঠাট্টা করা। তার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কুশীলক, তার চাকরির এক্সটেনশন হয় কোন দিনে? 11 জনের প্রাককালে। এটা আমাদের সবার সঙ্গে, সেই দিন যারা এই অর্থনীতি বিপর্যস্ত করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল, শত শত বাড়ি ঘর দোকানপাট ভেঙে হাজার হাজার লক্ষ পরিবারকে পথে বসেছিল, তাদের কুশীলকদেরকে সরকার আজকে পুরস্কৃত করছে, অথচ তাদের সংবিধান লঙ্ঘনের অপরাধে বিচার হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের দিক থেকে সবিরোধ হচ্ছে এই, তাদের কাছে কিছু কিছু জেনারেল তাদের বন্ধু হয়, তাদের সাথে ইচ্ছে করে না, কিছু কিছু জেনারেল তাদের শত্রু হয়, তাদেরকে সারাক্ষণ বিষোদ্গার করতে হয়। এইটা একটা ডাইকটমি, একটা সহযোগিতা। আরেক দিক থেকে আমি লক্ষ্য করুন, আওয়ামী লীগ নেতৃত্ব গত কয়েকদিন থেকে একটা বক্তব্য দিচ্ছে যে আবার যাতে তত্ত্বাবধায়ক সরকার হলেই আবার একটা ওই 11 জানুয়ারির মতন পরিস্থিতি হবে, সে কারণে এটা তারা দিতে চান না। আপনারা আমাদের কয়েকদিন আগে বললেন পঞ্চদশ সংশোধনী করবার সময় যে আনকনস্টিটিউশনাল ভাবে, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলের পথ নাকি ওই সংবিধানের মধ্যে 2 লাইন লিখে আপনারা বন্ধ করে দিয়েছেন। তাহলে ওইটা সত্য না? এই আশঙ্কা সত্য। আর অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করার পর তাদের শাস্তি হওয়ার পরিবর্তে যদি পুরস্কৃত করা হয়, তাহলে তো আসলে উস্কানি দেওয়া হয় যে পরবর্তী গ্রুপকে, যে আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করবার জন্য তোমরা আবার আসো। কারণ হচ্ছে এখানে আমরা দীর্ঘকাল ধরে লক্ষ্য করছি, রাজনৈতিক দলগুলি যখনই ক্ষমতায় যায়, তারা ক্ষমতার থেকে বেরোবার এক্সিট রুট রাখে না, বাঘের পিঠে চড়ে, বাঘের পিঠ থেকে নামবার পথ রাখে না। নামবার যখন পথ রাখে না, তখনই হচ্ছে তারা আর ক্ষমতা থেকে যাবার পরিস্থিতি থাকে না। কারণ জানে, এই আজকে ধরনের আগে আমি ওনাদের টাকা দিয়ে শুরু করি, বিএনপি
এমন কিছু কিছু কাজ করেছিল, তারা বুঝতে পেরেছিল 5 বছর পর থেকে ক্ষমতায় গেলে সেগুলির অন্য কেউ আসলে রিটালিয়েশন হবে। এবং স্বাস্থ্য নয়, ব্যাধি সংক্রামক আওয়ামী লীগেরা বিএনপির একটাও ভালো কাজ দেখেনি। কিছু কিছু সব সরকারই কিছু ভালো কাজ করে, এই সরকারও নিশ্চয়ই করেছে কিছু ভালো কাজ। সবচেয়ে খারাপ কাজগুলি হচ্ছে জ্যামিতিক হারে বাড়াতে থাকে। আওয়ামী লীগ আবার জ্যামিতিক হারে অনেক খারাপ কাজ করেছে। শুধুমাত্র ছাত্রলীগের কথা দলিতে যথেষ্ট। আচ্ছা, এখন তারা যদি আবার ক্ষমতা থেকে নির্বাচন মাধ্যমে চলে যায়, তাহলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এই রিটালিয়েশন গুলি করবে, সুতরাং ক্ষমতা থেকে যাওয়ার কোনো পথ নাই। তাহলে পথ তৈরি করবার জন্য এমন একটা ব্যবস্থা করতে হয় যে তারা না থাকলেও যাতে তার রাজনৈতিক প্রতিপক্ষ না আসে। এই ব্যবস্থার ফাঁক দিয়েই এইসব অগণতান্ত্রিক অসাংবিধানিক ইন্টারভেনশন হয়। এই জায়গাটাকে সমস্ত জনগণের, আমি আবারও বলি, সক্রিয় সংঘবদ্ধতার মাধ্যমে এই হিপোক্রেসির এক্সপোজ করা দরকার। বাংলাদেশের জনগণ এটা ডিজার্ভ করে না। আজকে 40 বছর স্বাধীনতার, এই স্বাধীনতার 40 বছর পরে স্বাধীনতার যুদ্ধ করেছিল মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য, একটা ধর্মের প্রভাবমুক্ত রাজনৈতিক ব্যবস্থা চালু রাখবার জন্য, ভয়, বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে সমাজ এবং রাষ্ট্রের একটা গণতান্ত্রিক বিকাশের জন্য, এবং সেগুলো রাজনৈতিক দলগুলির দায়িত্ব। সেই দায়িত্ব পালন না করে এই ক্ষমতাকে ব্যবহার করে অবৈধভাবে বৃত্ত এবং দুর্বৃত্তায়নের মাধ্যমে এই যে বৃত্ত এবং বৈভব করে তোলার যে সংস্কার এখানে তৈরি হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু নাগরিকদের সংগ্রাম করা ছাড়া কোনো পথ নাই। আর আমাদেরকে বুঝে নিতে হবে যে জনগণ এত বোকা না, তোমরা এক এক ঘটনার এক এক ধরনের ইন্টারপ্রিটেশন দিবা আর আমরা সেগুলো ক্যাপসুলের মধ্যে গিলতে থাকবো। মানুষ এত বোকা না। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আরএকে পেইন্টস নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে আমাদের টক অফ দ্য ডে। বিএনপি নেত্রীর কথায় কেউ যেন বিভ্রান্ত না হবে, কারণ এটা ওনার অভ্যাস। দেশবাসীকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা নস্যাৎ করতে না পারে। আমরা মনে করি এটা দায়িত্বহীন কাজ। এমন কোনো ইস্যু হয়নি যার ভিত্তিতে তারা ঢাকা ঘেরাও কিংবা ঢাকা চলার মতো কর্মসূচি ঘোষণা করতে পারেন। এই কর্মসূচি জনসাধারণ সমর্থন করবে না, তবে হ্যাঁ, উৎসুক ব্যক্তিরা আমরা লক্ষ্য করব। এটা গণতান্ত্রিক কর্মসূচি, তারা যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক কর্মসূচি তো দিতেই পারে, তবে তার উদ্দেশ্য কি সেটাও জাতিকে ভাবতে হবে। সরকার শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে বাধা দেবে না, তবে যদি জানা যায় যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, গাড়ি ঘোড়া ভাঙা, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, মূল কথা যুদ্ধ অপরাধীদের রক্ষা করবার জন্য যদি নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। আমরা আসলে এই কমেন্টসগুলি বিএনপির যে চট্টগ্রামের মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশকে কেন্দ্র করে। তো কবির ভাই, এই আপনার কাছেই জানতে চাই, যদিও এটা আগের দিনের ঘটনাটা, কিন্তু এই প্রসঙ্গে কয়েকটি রিপোর্ট আপনি দেখছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে, যেমন বিডিআর বিদ্রোহের আবার পুনর্বিচার। আরেকটি কথা বলেছেন বিরোধী নেত্রী, সেটা বলেছেন যে আমরা ভুল করে থাকতে পারি, ভবিষ্যতে আর এই ভুল হবে না। কি কি ভুল মানে হয়ে থাকতে পারে বা কোন ভুল হবে না সেটার কোনো ব্যাখ্যা দেননি। এই বিষয়ে জিজ্ঞেস করবেন। আচ্ছা, বলুন, আমি পরে। সেটা ঠিক, আপনি বলেন, মানে এই কথা দুইটার একটু ব্যাখ্যা হচ্ছে যে পরের পয়েন্ট যেটা আপনি বললেন ভুলের ব্যাপারটা, এটা তো মানে যে কোনো মানুষের ভুল তো হতেই পারে আর কি। এবং যদি কোনো ভুল এমন কোন আলোচনা হয়েছে কিনা যে এটা তো এরকম ভাবে কোনো দরকারও নাই আর কি, যে আপনি নিজেই
নিজের যদি আপনি অনুভব করেন কিছু আপনি সংশোধন হবেন। অন্তত এই আশ্বস্তটুকু করা হয়েছে জনগণকে যে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমরা সেখানে ভবিষ্যতে আমরা সংশোধন করব। এবং আমার মনে হয় এটা অত্যন্ত একটা যুক্তিপূর্ণ একটা অ্যাপ্রোচ আর কি। না অবশ্যই এটা আচ্ছা, এবং এটাতে এর মধ্যে কোনো দোষ খোঁজার কোনো চেষ্টা করা উচিত না আর কি। আর একটা যেটা বলা হচ্ছে আর কি বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত, বিডিআর এর ব্যাপারে তদন্ত নিশ্চয়ই আমরা মনে করি যেটা সেটা হলো যে বিডিআর বিদ্রোহ বা বিডিআর এর সেখানে যে ঘটনা যেটা ঘটেছে আর কি সেই ঘটনা নিয়ে অনেক কথা আছে, অনেক কথা যেগুলো আপনারা মিডিয়া প্রচার করেছেন, আপনারা লেখালেখি করেছেন, আপনারা বলেছেন। কিন্তু আমরা যখন দেখলাম আর কি এটা নিয়ে বিচার হচ্ছে আর কি তখন আমরা দেখেছি যে মানে সামান্য কিছু মানুষ সেখানে যারা আছে সেখানে সে প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের মধ্যে কিছু লোকের শুধু বিচার হয়েছে, এই নিয়ে আর কোনো প্রাসঙ্গিক বিচার হয় নাই। এর যে আরো কোনো রেলিভেন্স থাকতে পারে এমনকি এরকমও তো রিপোর্ট হয়েছে যে সেখানে যে গাড়িটা ঢুকেছে, যে গাড়িতে অস্ত্র ছিল, যারা গোলাগুলি করেছে তারা অনেকেই অপরিচিত, সেই গাড়িটা অপরিচিত ইত্যাদি। এই নিয়ে কিন্তু কোনো তদন্ত বা বিচার বা এগুলোর রিপোর্ট কোনো কিছু প্রকাশ হয় নাই আর কি। এবং এই নিয়ে বিডিআর ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার পরিজনের ক্ষোভ আছে, তাদের বক্তব্য আছে আর কি। তো সেরকম কিছু মিলে সরকার যেই দায়িত্ব পাবে আর কি তারা যদি এটা যুক্তিসঙ্গত মনে করেন আর কি হতেই পারে, এবং তাতে কারো সংকুচিত হওয়ার কিছু নাই। এই কারণে যদি কেউ দোষ না করে থাকে তদন্ত যাই হোক না কেন বিচার নতুন করে হইলি বা তার দুশ্চিন্তার কি আছে, কোনো কিছু তো নয় দুশ্চিন্তার। আর আপনি আমাদের যে ঢাকার যে কর্মসূচি যেটা করা হয়েছে আর কি 12ই মার্চ, আমি মনে করি যে এটা অত্যন্ত শান্তিপূর্ণ একটা রাজনৈতিক কর্মসূচির আহ্বান আমরা জানিয়েছি। আমরা রোড মার্চ করেছি, আমরা বিভিন্ন বিভাগীয় সদরে মিটিং করেছি, আমরা জেলা সদরে মিটিং করেছি, এবং তারপরে আমরা ঢাকায় একটা মহাসমাবেশ করতে চাই। এটা একটা পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক প্রোগ্রাম, শান্তিপূর্ণ। ম্যাডাম স্পষ্টভাবে বলেছেন যে এটা একটা শান্তিপূর্ণ মহাসমাবেশ করার প্রোগ্রাম আমরা করব। কিন্তু আপনারা শুনেছেন একটু আগে আমাদের প্রতিমন্ত্রী সাহেব বললেন আর কি যে যদি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে আর কি, এই অন্য কোনো উদ্দেশ্য আছে কি আছে না এটা তো তারা সরকারে আছে, তাদের তদন্তকারী প্রতিষ্ঠান আছে ইত্যাদি দিয়ে তারা যে কোনো সময় বলতে পারেন আর কি যে আছে, এবং সেই জন্য তারা বাইরে দেবে না আর কি। যেমন আমরা আমাদের পার্টি অফিসের সামনে মিটিং করব, আমরা ওখান থেকে মিছিল করব, আমাদেরকে করতে দেওয়া হয় নাই কেন? তাদের কাছে নাকি রিপোর্ট আছে আর কি যে এই মিটিং বা মিছিলে বিশৃঙ্খলা হয়ে যাবে, কোনো গন্ডগোল হয়ে যাবে। তো এটা তো কোনো যুক্তির কথা হল না আর কি, তাই না? এখন মূল কথা হলো যে সরকার অত্যন্ত অসহিষ্ণু হয়ে পড়েছে আর কি। যতই জনবিচ্ছিন্ন হচ্ছে, যতই আনপপুলার হচ্ছে, যতই বিভিন্ন নির্বাচনে হেরে যাচ্ছে, তত বেশি তারা সন্ত্রস্ত হয়ে পড়তেছে বলে আমাদের ধারণা আর কি। এবং সেই জন্য এই কর্মসূচিগুলিতে তারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমি মনে করি যে এটা অত্যন্ত ভুল হবে আর কি। ভুল হবে এই কারণে যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই রাজনৈতিক দলগুলিকে তার গণতান্ত্রিক আচরণ করতে দেওয়া, তার কর্মসূচি পালন করতে দেওয়া উচিত। বরঞ্চ শান্তি শৃঙ্খলা বরঞ্চ তাতে বিঘ্নিত হয়। কারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকবে, আপনি ক্ষোভ দূর করবেন না কিন্তু সেটা প্রকাশে বাধা দেবেন, এ দিয়ে কোনোদিন কোনো আন্দোলনকে দমন করা যায় নাই, কোনোদিন কোনো সমস্যার সমাধান করা যায় নাই। কাজে আমি মনে করি যে এটা সঠিক তারা অ্যাপ্রোচ নিচ্ছেন না। মহিউদ্দিন খান আলমগীর সাহেব যেটা বললেন আর কি যে এমন কোনো কারণ ঘটে নাই যে তার জন্য ঢাকা ঘেরাও কথা কেউ বলে নাই, এটা ওনার কথা আর কি, কেউ বলে নাই এটা আর কি। 2 নম্বর হলো যে সমাবেশ করার প্রয়োজন নাই, আর এখানে কোনো সমর্থন নাই, উৎসুক মানুষ আসবে। তো এখন মানে আপনার যত বড় সমাবেশই হোক না কেন, ওনারা যদি সেটা উৎসুক মানুষ বলে যদি আনন্দ পান আর কি, আমাদের আপত্তি নাই। আমাদের চেষ্টা থাকবে আর কি যে আমরা জনগণ যারা ক্ষুব্ধ, যারা পরিবর্তন চায়, যারা গণতন্ত্রকে শক্তিশালী দেখতে চান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, আমরা আশা করছি তারা সেই মহাসমাবেশে যোগ দেবেন। আচ্ছা, আসছে একটা ফোন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। খুব ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন নুরুল কবির সাহেবের কাছে যে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারীদের বৈধতা দান বা পুরস্কৃত করা কি অসাংবিধানিক নয়?
না, ধন্যবাদ। আমি এটা একটু ছোট লাগবে। সংবিধানে কি লেখা আছে তার উপর নির্ভর করে সংবিধানে কি অসাংবিধানিক না। বাংলাদেশ রাষ্ট্রের এই মুহূর্তে যে সংবিধান আছে, যেটা প্রতি মুহূর্তে আওয়ামী লীগ বলার চেষ্টা করতেছে যে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংগতি পরায়ণ, আমি এটার জন্য 2 ঘন্টা বক্তৃতা করতে পারি। এটা বাংলাদেশের স্বাধীনতা চেতনার পরিপন্থী একটা সংবিধান তারা তৈরি করেছে। একটা এটা অন্য ব্যাপার। অসাংবাদিক নিয়ে সেটা উকিল সাহেবরা বলবে এদের অনৈতিক এবং বাংলাদেশের মানুষের প্রতি একটা গণতন্ত্র পরায়ণ মানুষের প্রতি একটা অবিচার। আর আপনি এর আগে যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন খুব সংখ্যার উত্তর দিতে চাই। 1 নম্বর হচ্ছে ভুল। আমরা একটা ভূমিকম্পের মধ্যে আছি। ভুল স্বীকার করেছেন খালেদা জিয়া। আমি খুব খুশি হইতাম তার ভুলগুলি কি কি হয়েছে সেইটা যদি তিনি একটু বিস্তারিত বর্ণনা করতেন। ভুল স্বীকার করা খুব ভালো, এবং বাংলাদেশের রাজনীতিতে এই সংস্কৃতি নাই। হ্যাঁ, কিন্তু আমরা আশা করব কি কি ভুল, ওই হাওয়া ভবন তৈরি করা থেকে শুরু করে যে ধরনের একটা বাজাইরা অর্থনীতি তারা চালু করেছিলেন, যেটা আওয়ামী লীগ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, যেটা মানুষের জনস্বার্থ বিরোধী, এগুলি ভুল কিনা। জামাত ইসলামীকে ওই পতাকা দেওয়া, স্বাধীনতার রাষ্ট্রের জনগণের পতাকা দেওয়া, এটা ভুল কিনা, এগুলো আমরা জানতে চাই। আমরা মনে করি এগুলি ভুল না অন্যায়, এগুলি তারা স্বীকার করবেন কিনা। মিডিয়ার ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর। মিডিয়ার ব্যাপারে 2টা ইনভেস্টিগেশন হয়েছে, যে মারাত্মক জঘন্যতম যে ঘটনা সেখানে ঘটেছে। 2টা ইনভেস্টিগেশনের প্রত্যেকটা ইনভেস্টিগেশন যেটুকু সরকার পাবলিককে জানিয়েছে তাতে একটা ফার্দার ইনভেস্টিগেশনের কথা ছিল। 2টা ইনভেস্টিগেশন কমিটি বলেছে এখানে এত ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে, তার বিস্তার এবং তার ইমপ্লিকেশন এত বেশি যে আরো সময় লাগিয়ে এইটা হওয়া দরকার। সেটা কিন্তু সরকার যথেষ্ট নয়, এই সরকার কিন্তু সেটা করে নাই। আমি মনে করি পরবর্তী সরকার, কারণ এই সরকারের ইনভেস্টিগেশন হওয়া দরকার। কারণ বিডিআর যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশের সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। সেইটা কারা ক্ষতিগ্রস্ত করলো? আমার দেশের টেরিটোরিয়াল সার্বভৌমত্ব যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশের যদি একটা আর্ম ফোর্স, আমাদের ন্যাশনাল আর্মি, এটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সব ইমিডিয়েট লাভ হয় ইন্ডিয়ার। কারণ থ্রেট পারসেপশন বলে একটা কথা আছে মিলিটারি সায়েন্সে। একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার থ্রেট পারসেপশনকে যদি কখনো যুদ্ধ লাগে, যদি আক্রান্ত হয়, আমার দেশের থ্রেট পারসেপশন ইন্ডিয়া। তাহলে আমার দেশের ন্যাশনাল আর্মি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমার দেশের বর্ডার ফোর্স যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত যায়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তাহলে তো সবচেয়ে উপকৃত বোধ করবার কথা ভারত। আপনি যদি ইন্টারনেট পড়েন, পত্রপত্রিকা পড়েন, মানুষের সঙ্গে কথা বলেন, আমি জানি না আমাদের প্রধানমন্ত্রীকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলি মানুষের ফিলিংস এর খবর দেয় কিনা, নাকি শুধু তাকে সুখী করবার জন্য মন গড়া রিপোর্ট দেয়, এই জিনিস জনগণের মধ্যে আছে। এটা হল 1 নম্বর। কারা আমাদের এই বর্ডার গার্ডকে এইভাবে ক্ষতিগ্রস্ত করলো, তার পেছনে কারা ছিল, বের করা দরকার। আর যতগুলো অফিসার মরেছে তাতে আমাদের বাংলাদেশ যেটা রাষ্ট্রের যে জাতীয় সশস্ত্র বাহিনী, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা বাংলাদেশ স্বার্থের পক্ষে যায় না, অন্য কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষে যায়। তৃতীয়ত প্রশ্ন হচ্ছে, আবার যাদেরকে এই বিচার করার নামে আবার প্রায় 55 জনের উপরে বেশি সিপাহীদেরকে হত্যা করা হলো, এটা পরিষ্কার। এই বিচারের নামে, ইন্টারোগেশনের নামে তাদেরকে অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে, এবং তাদেরও জীবন, তাদেরও পরিবার সবকিছু আছে। তারাও এই সশস্ত্র বাহিনীর, এই বর্ডার গার্ডের সদস্য ছিলেন, তারা দেশের জন্য, রক্ষার জন্য কাজ করতে গেছিলেন। সেখানেই বা কি ষড়যন্ত্র? আসলে কোন সঠিক সাক্ষীকে মেরে ফেলা বলে যে তারা সাক্ষী ছিল, আমরা সেটাও জানতে চাই। এইটা জানা বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকার, এবং জানানো বাংলাদেশ সরকারের দায়িত্ব। এই সরকার যদি দায়িত্ব না পালন করে, তারই করা উচিত। অন্য সরকার করবে, অন্য সরকার না করলে তারপর সরকার করবে, এবং কোন না কোন দিন বাংলাদেশের মানুষকে জানাতে হবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনার যদি এনা থেকে আমরা শেষ করতে পারি। থ্যাংক ইউ। মানে ব্যাপার হচ্ছে যে আমার কাছে যেটা মনে হলো আর কি, যে আমরা শেষ পর্যায়ে যখন কি আলোচনা করছিলাম, যথেষ্ট পরিমাণ ভূকম্পন হচ্ছিল। আমাদের পিসিআর থেকে বারবার বলা হচ্ছিল যে আলোচনা সংক্ষিপ্ত। ভূমিকম্প যখন হচ্ছিল, আমরা 16 তলার মধ্যে আছি, বাংলাদেশের অবস্থা এরকম, বিল্ডিং গুলো এমন ভাবে করা হচ্ছে, তখন যদি সত্যি একটা বিধ্বংসী ভূমিকম্প হতো, আমরা 3 জন বা আমাদের সহকর্মীরা কেউ বাঁচতে পারতাম না। সুতরাং বাঁচার আগের মুহূর্ত পর্যন্ত দেশের কথা বলা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই দায়িত্বটা পালন করি, আমরা সেই দায়িত্ব পালন করতেছি। ব্যাপারটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম আর কি, যে উনি বলেছেন যে বিরোধী দলীয় নেত্রীর কথা বিশ্বাস না করার জন্য উনি আহ্বান জানিয়েছেন জনগণের প্রতি। কোন কথাটা বিশ্বাস না করার জন্য এটা এখানে ঠিক বলে নাই আর কি। যদিও মানে
সব কথাই অবিশ্বাস করার জন্য উনি আহ্বান জানিয়েছেন বলে মনে হচ্ছিল আর কি। তো এটাও কিন্তু মানে সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য এটা সুখকর বলে আমি মনে করি না। আমি মনে করি যেটা সেটা হলো যে বিরোধী দলের যে দায়িত্ব, সরকারের যে ত্রুটি, সরকারের যে বিচ্যুতি, সেটা তুলে ধরা আর কি। শুধু যে ভুল কিছু বলে থাকেন সেটা যুক্তি দিয়ে খণ্ডন করা আর কি, কিন্তু তার কথা অবিশ্বাস করা, তার কথা না শোনা, এই পরামর্শ দেওয়া যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। ধন্যবাদ কবি ভাই আপনাকে, নজরুল ইসলাম ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।